দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকলে উঠে দাঁড়াতে কি কষ্ট হয়? পিঠের নিচের অংশে বা কোমরে ব্যথা হয়? বর্তমানে 18 থেকে 80 সকলে এই সমস্যায় ভুগছে। লোয়ার ব্যাক পেইন খুবই সাধারণ একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। নমস্কার, আপনারা দেখছেন TV24 বাংলার সঙ্গে রয়েছে আমি সুস্মিতা। আর আমাদের হেলথ ম্যাগের এই বিশেষ পর্বে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট অর্থোপেডিক ডক্টর অমরেন্দ্রনাথ রয়। নমস্কার ডাক্তারবাবু, আপনাকে আরেকবার স্বাগত আমাদের এই বিশেষ পর্বে। প্রায় 80% মানুষের জীবনে বাধা হয়ে দাঁড়িয়েছে ল্যাম্বাগো, অর্থাৎ কোমরের নিচের অংশের যন্ত্রণা। আপনার জীবনেও যদি এই লোয়ার ব্যাক পেইনের বাধা হয়ে দাঁড়ায়, তবে আজকের এই পর্ব কিন্তু আপনাকে অবশ্যই সাহায্য করবে। আর ডাক্তারবাবুর কাছে আমরা আজকে সরাসরি কিছু প্রশ্ন জিজ্ঞেস করে নেব। একদম শুরুতেই বেসিক প্রশ্ন, এই কোমরে ব্যথার কারণগুলো সাধারণত কি কি কারণে হয়ে দাঁড়ায়? কোমরে ব্যথা এমন একটা প্রবলেম যে এক কথায় কারণ বলা খুব মুশকিল। বিভিন্ন স্টেজে বিভিন্ন রকম কারণ হয়। কিছু কিছু হয়, যেমন ধরুন জন্মগত ত্রুটির জন্য কিছু প্রবলেম হয়। আচ্ছা, বাচ্চা যখন বড় হলো বা সন্তান যখন বড় হলো, তারপরে মেটাবলিক কিছু কজ থাকে, সেগুলোর মধ্যে আপনারা অনেক সময় মানে কমন খুব যেটা হচ্ছে ইউরিক অ্যাসিড বাড়ার একটা প্রবণতা থাকে, তাদের ক্ষেত্রে কোমরে ব্যথা হয়। আঘাতজনিত কারণে কোমরে ব্যথা হতে পারে। সেই আঘাতটা অ্যাকিউট হতে পারে বা ক্রনিক হতে পারে। অ্যাকিউট মানে হচ্ছে যে রিসেন্ট কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে বা পড়ে গেছে বা আঘাত লেগেছে, সেটা হতে পারে। তাহলে কোনো সময় হয়তো লেগেছিল, পরে সেটার একটা কমপ্লিকেশান হিসাবে কোমরে ব্যথা হতে পারে। ফোর্থ হচ্ছে কিছু ম্যালিগনেন্সি আছে, ক্যান্সার জাতীয় অসুখ আছে, যেগুলোর থেকে কোমরে ব্যথা হয়। অনেক সময় হয় কি, ক্যান্সারটা হয়তো অন্য কোথাও হলো, কোমরের হাড়ে সেটা ছড়িয়ে গেল, যেটাকে আমরা মেটাস্টেসিস বলি। সেটার ক্ষেত্রে কোমরে ব্যথা হতে পারে। কিছু ধরনের বাত আছে পার্টিকুলারলি, যেমন অ্যাঙ্কালোসিং স্পন্ডিলাইটিস, কিছু আর্থ্রাইটিস, কিছুটা রিউমাটয়েড আর্থ্রাইটিস, এগুলো কোমরের হাড়গুলোকে ইনভলভ করে, তখন কোমরে ব্যথা হয়। ওভারঅল এতগুলো কারণ আছে, তার জন্য কি কারণে হচ্ছে সেটা সঠিকভাবে নির্ণয় করে চিকিৎসা করাটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। এই লোয়ার ব্যাক পেইনের প্রতিরোধ কিভাবে করা যেতে পারে? প্রতিরোধ এমনি অ্যাজ সাচ কী কারণে হচ্ছে সেই কারণটা জানার পর সেই অনুযায়ী তখন প্রতিরোধের ব্যবস্থা। যদি ধরুন দেখা যায় জন্মগত ত্রুটির জন্য হয়েছে, তাহলে তার চিকিৎসা আছে আলাদা। যদি দেখা যায় যে কারোর একটা রেগুলার একটা, একটু আপনাকে এই যে আপনি বললেন, কথাটা দুবার বললেন যে জন্মগত ত্রুটির কারণে যাদের এই লোয়ার ব্যাক পেইনের সমস্যা হয়, এটা কি পার্মানেন্ট এটার সমাধান আছে? এগুলোর না স্টেজ হয়, কোন স্টেজ আছে, কতদূর অবধি তার গন্ডগোলটা আছে। যেমন খুব কমন একটা আমরা পাই স্পাইনা বাইফিডা বলে একটা রোগ দেখা যায়, এটা অ্যাডাল্টে আমরা পরে দেখি। তার জন্মের সময় থেকেই যে ভার্টিব্রাটা ফিউজ হয়, মানে দুটো ভার্টিব্রা যে পাশাপাশি গিয়ে লেগে যাওয়ার কথা, সেখানে মাঝে একটা গ্যাপ থাকে। তো প্রথম দিকে সেরকম কিছু বোঝা যায় না, যাদের অল্প থাকে। পরে গিয়ে দেখা যায় পরবর্তী ক্ষেত্রে ক্রনিক যখন ব্যথা হচ্ছে, তখন হয়তো এক্স রে করে দেখা গেল যে স্পাইনা বাইফিডা ছিল। এক্ষেত্রে যেমন খুব একটা কিছু করার দরকার হয় না। এটা এইরকমইভাবে অন্যান্য যেগুলো কনজেনিটাল ডিফর্মিটি, মানে জন্মগত ত্রুটি, তার মধ্যে কিছু কিছু থাকে, পরে গিয়ে স্কোলিওসিস, কাইফোসিস, মানে সিদ্ধাটা ব্যাঁকা হয়, সেগুলোর ক্ষেত্রে অনেক সময় অপারেশন লাগে, অনেক সময় কিছু ব্যায়ামের মাধ্যমে ঠিক হয়। এটা পুরোপুরি নির্ভর করে যে কারণটা কী কারণে ব্যথাটা হচ্ছে। আচ্ছা, এই যে মানসিক চাপ, এই মানসিক চাপের সাথে কি কোমরে ব্যথার কোনো রকম যোগসূত্র আছে? মানসিক চাপ বা আপনার এখন যেটা সাইকেট্রিক প্রবলেমই বলা যায়, যেগুলো হচ্ছে এখন, খুবই আগে এটাকে আমরা পাত্তা দিতাম না, বা জনসাধারণের লোকের কাছে একটা ট্যাবু ছিল যে আমি কি পাগল যে আমি সাইকোলজি ডাক্তার দেখাবো, বা এই ধরনের একটা ব্যাপার ছিল। কিন্তু এটা পুরোপুরি রিলেটেড। ডিপ্রেশনের সঙ্গে পেনের একটা গভীর রিলেশন আছে, সেটা যে কোনো ধরনের ব্যথা হতে পারে, সেটা কোমরে ব্যথা হিসেবেও আসতে পারে। অনেক পেশেন্টই আমি দেখি যাদের ক্ষেত্রে কোনো রকম কিছু পাওয়া গেল না, কোনো কিছু নেই, অথচ তার তীব্র একটা ব্যথা, সমস্ত টেস্ট করে সমস্ত কিছু নেগেটিভ, ক্লিনিক্যাল এক্সামিনেশনে সব কিছু নেগেটিভ। তখন আমি অনেকবারই তাদেরকে সাইকিয়াট্রির কাছে রেফার করেছি, এবং তারা দেখে দেখা গেছে যে তার অসুখটার মূলটা হচ্ছে একটা মানসিক কিছু প্রবলেম, চিকিৎসা হয়েছে এবং তারা ভালো আছে। তো এটা হতেই পারে। এই যে পিঠের ব্যথার এই যে তীব্র দীর্ঘস্থায়ী, মানে উভয় পর্যায়ে এখন যে এই যে ম্যাসাজ সুপারিশ করা হয়, এটা কতখানি কার্যকর? না, ম্যাসাজ সুপারিশ করা হয় না একদমই, কোনোভাবেই। মানে ডাক্তারি শাস্ত্রে ম্যাসাজের কোনো রোল নেই। একটা যেটা রোল আছে সেটা হচ্ছে ফিজিওথেরাপির রোল আছে। ফিজিওথেরাপি এবং ম্যাসাজ দুটো সম্পূর্ণ আলাদা আলাদা জিনিস। ফিজিওথেরাপি একটা সাবজেক্ট, তার জন্য পড়াশুনো করতে হয়, পাস করতে হয়, ডিগ্রি পেতে হয়। যেমন MBBS ডিগ্রি আছে, তাদেরও ডিগ্রি হয়, 3 বছরের কোর্স হয়, তারপরে সুপার স্পেশালাইজেশন হয়, একটা সম্পূর্ণ আলাদা লাইন। দুটো ম্যাসাজ ডলাডলি করাটা আর ফিজিওথেরাপি করাটা কিন্তু পুরোপুরি আলাদা। তো এই ভুলটা যেন কেউ না করে, যে আমার হ্যাঁ, এটা বুঝতে হবে যে আমি গেলাম, আমার ব্যথা হলো, আমি একটু ডলিয়ে এলাম, এইটাতে আরো বেশি ক্ষতি হয়।
এই যে পেন নিউরোসায়েন্স এডুকেশন, এটা একটু কি যদি আমাদের দর্শকদের একটু খোলাখুলি বলবেন। পেন নিউরোসায়েন্স এডুকেশন বলতে আলাদা কিছু না, একটা নতুন স্ট্রিম চালু হয়েছে যেখানে শুধুমাত্র ব্যথার চিকিৎসা করা হয়। সাময়িক রিলিফ দেওয়ার জন্য বা পার্মানেন্ট রিলিফ দেওয়ার জন্য ব্যথার চিকিৎসা করা হয়। যেমন ধরুন যে সমস্ত ক্ষেত্রে ডিস্ক পোলাপস বা ওই সিদ্ধারাতে নার্ভের উপরে কোনো চাপ পড়ার জন্য ব্যথা হয়, সেক্ষেত্রে সেই নার্ভ রুটটাকে ব্লক করা হয় বা ইনজেকশন দেওয়া হয় যাতে পরবর্তী ক্ষেত্রে দীর্ঘদিন ব্যথাটা না হয়। অনেক ক্ষেত্রে যেগুলো ক্যান্সার, যেগুলো লাস্ট স্টেজে প্রচণ্ড ব্যথা আর কিছু করার নেই কিন্তু পেনটা রিলিভ করার দরকার, তখন গ্যাংলিয়ান ব্লক করা হয় বা নার্ভ ব্লক করা হয় বা সেই নার্ভটাকে কেটে দেওয়া হয় যাতে তার ব্যথাটা না হয়। এরকমভাবে একটা সমস্ত কিছু নিয়ে কিছু কিছু ক্ষেত্রে ওজন থেরাপি বলে একটা থেরাপি আছে পেন ম্যানেজমেন্টের মধ্যে, সেটা ওরা করে। কিছু ভিসকোজ সাপ্লিমেন্ট সেগুলো ইনজেকশন দেওয়া হয়। এইভাবে একটা নতুন একটা স্ট্রিম চালু হয়েছে যেটা যারা শুধুমাত্র পেন পোর্শনটাকে দেখে, তারা ডিজিজটাকে টেক কেয়ার করে না, তারা বেশিরভাগ ক্ষেত্রে পেনটাকেই প্রাধান্য দেয়। আচ্ছা আচ্ছা, এই যে ব্যাক পেন, এই ব্যাক পেনের বটম লাইন। ব্যাক পেনের তো আপনার সেইভাবে বলা ডেফিনিটভাবে বলা মুশকিল, আমি একটু সিম্পলিফাই করার চেষ্টা করি ব্যাপারটাকে। যতগুলো পেশেন্ট আমরা দেখি সারাদিন কোমরে ব্যথা নিয়ে, তার মধ্যে 80%-এর কারণ হচ্ছে মাসল স্প্যাজম। মানে আমাদের সিদ্ধারার যে মাসলগুলো আছে, যে মাসলগুলোর জন্য আমাদের সিদ্ধারাটা সোজা থাকে এবং আমরা কাজকর্ম করি তখন যে দৃঢ়তাটা বজায় থাকে, সেইটা কিন্তু মাসলগুলোর জন্য হয়। এই মাসলগুলো যখন অধিক টাইট হয়ে যায়, মানে আমরা যেটাকে স্প্যাজম বলি, খুব টাইট হয়ে গেলে তখন সেটার থেকে আমাদের ব্যথা শুরু হয়। এটা হচ্ছে সবথেকে বড় কারণ কোমরে ব্যথার। তো এরপরে আসে পরেরগুলো, যে ধরুন কারো ডিস্ক পোলাপস আছে বা হাড় একটু সরে গেছে, দুটো হাড়, যেটাকে আমরা লিস্থেসিস বলি, বা আঘাতজনিত কারণে তার ফ্র্যাকচার আছে। যারা বয়স্ক লোক তাদের ক্ষেত্রে খুব কমন অস্টিওপোরোটিক ভার্টিব্রাল ফ্র্যাকচার, মানে অস্টিওপোরোসিসটা এত বেশি হয় যে তাদের যে সিদ্ধারার হাড়গুলো থাকে সেগুলো বসে বসে যায়, এক ধরনের ফ্র্যাকচার। এই জন্য তাদের হাইটটাও অনেক কম হয়ে যায়। দেখা যাবে যে বয়স্ক লোকের 3-4 ইঞ্চি হাইট কমে গেছে। তো এই বটম লাইন বলতে এগুলোই আর কি। আচ্ছা, আমরা সাধারণত মানুষরা যে কোনো জিনিসকে প্রথমে খুব একটা তোয়াক্কা না করি, এরকম একটা ব্যাপার কাজ করে যে আজকে আছে একটা পেন কিলার নিয়ে নিলাম, বা এখানে ব্যথা করছে একটুখানি বাম লাগিয়ে নিলাম, এটা একটা কমন। কিন্তু এই সিচুয়েশনগুলো থেকে বেরিয়ে ওভারকাম করে আসতে হবে। তো কোন সিচুয়েশন একজন ডক্টরের পরামর্শ নেওয়া উচিত এই কোমরের ব্যথা? দেখুন, সাধারণ ব্যথা হলো আপনি মনে হলো আপনার যে খুব একটা কিছু না, আপনি একটু রেস্ট নিলেন, বা একটু অল্প হালকা প্যারাসিটামল খেলেন, যেটা রিকমেন্ডেড, সেই অবধি আপনি দেখতে পারেন। তারপরে যদি 3 দিন 4 দিন হয়ে যায়, ব্যথাটা কনস্ট্যান্ট আছে বা রেডিয়েট করছে, কোমর থেকে পায়ের দিকে যাচ্ছে বা উপরের দিকে যাচ্ছে, তাহলে কিন্তু ডাক্তারের পরামর্শ নেওয়াটাই উচিত। নাহলে পরবর্তী ক্ষেত্রে যে কোনো অসুখই প্রথম স্টেজে ধরা পড়লে তার রেজাল্ট অনেক ভালো, নাহলে পরবর্তী ক্ষেত্রে দেরি হয়ে যায়। এই পিঠে ব্যথার কি গুরুতর সমস্যার কোনো লক্ষণ, মানে পিঠে ব্যথা যেরকম আমি বললাম শুধুমাত্র মাসল স্প্যাজমের জন্য যেরকম হতে পারে, সেরকম ম্যালিগনেন্সির জন্য হতে পারে। দুটো পয়েন্ট আর কি। একটা হচ্ছে আমার শুধু মাসল স্প্যাজম হয়েছে, আমি রেস্ট নিলাম, ভালো হয়ে গেছে। আর একটা হচ্ছে আমার সেই পিঠে ব্যথাটায় অল্প হচ্ছিল, আমি গুরুত্ব দিইনি, তারপরে দেখা গেল ভবিষ্যতে সেটা ক্যান্সার ছিল। এটাও কিন্তু সমানভাবে আমরা পাই একইভাবে। কিছু রোগ আছে ব্লাডের, মেনলি ক্যান্সার, যেমন মাল্টিপল মায়োলোমা বলে এক ধরনের রোগ আছে, যেটা খুব ভালোভাবে চিকিৎসা করা যায়, সেরেও যায়, এক ধরনের ক্যান্সার। সেটাও কিন্তু ওই ভার্টিব্রাতে ব্যথা নিয়েই প্রেজেন্ট করে অনেক সময়। তার জন্য এটাকে গুরুত্ব দিতে হবে। তো থার্ড হচ্ছে ধরুন পিঠে ব্যথার দিকে আমরা পিঠে ব্যথা বলে থেকে যায়, অনেক সময় দেখা যায় যে কিডনির কোনো একটা প্রবলেম আছে। কিডনিটা যেহেতু আমাদের পিঠের পেছন দিকে থাকে, পিঠের ঠিক সামনের দিকে কিডনিটা থাকে আর কি, ভার্টিব্রা 2 সাইডে, কিডনির ব্যথা অনেক সময় ব্যাক পেন নিয়ে প্রেজেন্ট করে। তো এই ডিফারেন্সিয়েটটা করার জন্য একটা ডাক্তারের পরামর্শ নেওয়া অবশ্যই দরকার। এই যে যারা ওভারওয়েটেড, মানে ওজন বেড়ে গেলে এই পিঠে ব্যথা কি বাড়তে পারে? ওজনের সঙ্গে ডাইরেক্টলি রিলেটেড পিঠে ব্যথা এবং হাঁটুর ব্যথা, ওজনের সঙ্গে ডাইরেক্টলি রিলেটেড। আপনার মানে স্বাভাবিক ব্যাপারটা হচ্ছে, ধরুন আপনার ক্যাপাসিটি হয়তো 50 কেজি বয়ে নিয়ে যাওয়ার মতন, তার উপরে যদি আপনার ডবল একটা ক্যাপাসিটি বা লোড পড়ে যায়, অবশ্যই চাপটা পড়বে। সেই মেন চাপটাই পড়ে আমাদের মেরুদণ্ডের ওপরে এবং হাঁটুর ওপরে। তার জন্য ওজনের সঙ্গে হাঁটুর ব্যথা এবং কোমরের ব্যথা দুটোই সমানুপাতিকভাবে রিলেটেড। তো ওজনটা কন্ট্রোলে রাখতে হবে ব্যথা কমানোর জন্য। এই যে পিঠে ব্যথা বা যে কোনো ব্যথাতেই মানে হঠাৎ করে আমরা রিলিফের জন্য যে পেন কিলারগুলো নিয়ে নিই হঠাৎ করে, এই ব্যথা এগুলো কতখানি বিপজ্জনক?
সম্পূর্ণ সাংঘাতিক বিপজ্জনক আর কি, কারণ এই পেনকিলার নেওয়ার জন্য ইমিডিয়েট আপনার ব্যথাটা কমে যেতে পারে, কিন্তু যেটা সমস্যা হয় মেনলি এগুলো কিডনিকে সাংঘাতিকভাবে এফেক্ট করে। এফেক্ট করার জন্য ক্রিয়েটিনিন বলে যে জিনিস থাকে, আপনারা জানেন ইউরিয়া ক্রিয়েটিনিন থাকে, সেগুলো বাড়তে শুরু করে, কিডনির ফাংশন নষ্ট হতে শুরু করে এবং আলটিমেটলি গিয়ে সেটা কিডনি ফেলিওরে দাঁড়ায়। অনেক ক্ষেত্রেই কিডনির ফেলিওরের কারণ হচ্ছে ইনটেক অফ অ্যানালজেসিক, মানে খেয়ে গেছে, ব্যথার ওষুধ কিনেছে আর খেয়ে গেছে, এবং পরবর্তী ক্ষেত্রে গিয়ে দেখা গেছে কিডনিতে ড্যামেজ হয়ে গিয়ে কিডনি পাল্টাতে হচ্ছে বা ডায়ালিসিস করতে হচ্ছে। তার জন্য ব্যথার ওষুধ খাওয়ার আগে দুবার ভাবা উচিত যে আমি খাবো কি খাবো না, উচিত না। প্যারাসিটামল সবসময় সেফ, যদি মনে হয় আমাকে খেতেই হবে, উপায় নেই, তাহলে প্যারাসিটামল খাওয়া উচিত, তার বাইরে আর যাওয়া উচিত না। তাহলে আমরা দর্শকদের একবার জানিয়ে রাখি যে এই যে যত্রতত্র আমাদের যেমন তেমন ব্যথা, আমরা একটা করে হঠাৎ করে পেন কিলার নিয়ে নিলাম, এগুলোকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন। ডাক্তারবাবুরা রয়েছেন, একবার দীর্ঘস্থায়ী কোনো ব্যথার ক্ষেত্রে অবশ্যই ডক্টরের পরামর্শ নেওয়া উচিত, তাই তো? আচ্ছা, এই যে ব্যাক পেন তার চিকিৎসা ঠিক কতদিনের মধ্যে সুস্থ হওয়া সম্ভব? এটাও তো সেই মানে কি কারণে ব্যাক পেনটা হচ্ছে তার উপরে। যদি স্প্যাজমের জন্য হয়, যদি যেটা আমি বললাম যে যেটা মোস্ট কমন কজ হচ্ছে স্প্যাজম, মাসেল স্প্যাজম, সেক্ষেত্রে মানে অ্যান্টি স্প্যাজমেটিক দেওয়া হয়, মাসেল রিল্যাক্সেন্ট দেওয়া হয়, কিছু অ্যানালজেসিক দেওয়া হয়, রেস্ট অ্যাডভাইস করা হয়, তাহলে দেখা যায় মোটামুটি 5-7 দিনের মধ্যে আবার সুস্থ হয়ে যায়। তখন একটু পশ্চার মেনটেন করতে হয়, মানে বলা হয় যে বারবার সামনের দিকে ঝুঁকবেন না, ঝুঁকে ওয়েট তুলবেন না, এগুলো একটু অ্যাভয়েড করলে দীর্ঘস্থায়ী হওয়া যায়। ডিস্ক প্রোলাপসের ক্ষেত্রে কিছু ব্যথা হয় যেটা রেডিয়েট হয়, পায়ের দিকে নামে, সে সমস্ত ক্ষেত্রেও আপনার ওষুধপত্র দিয়ে মোটামুটি 2 থেকে 3 মাসের মধ্যে সুস্থ হওয়া যায়। এবং যদি সুস্থ না হওয়া যায় তখন সেক্ষেত্রে ওই রকম যেটা আমি বলছিলাম নার্ভ রুট ব্লক করা হয়, ইনজেকশন দেওয়া হয়, তাতে না হলে অপারেশন করা হয়। আলটিমেটলি সলিউশন কিন্তু আছে, মানে ডিপ্রেশনের কিছু নেই যে আমার কোমরে ব্যথা হয়েছে, আমার লাইফটাই বোধহয় বরবাদ হয়ে গেল, আমি আর কি করে কাজ করবো, একেবারেই তা না। প্রত্যেকটারই চিকিৎসা আছে, সুচিকিৎসা আছে। চিকিৎসাটা ঠিকঠাকভাবে 6 স্টেজে, কোন স্টেজে কোনটা দরকার সেটা খুবই বুঝে তারপরে করা উচিত এবং সেই উপদেশটা ডাক্তারের নেওয়া উচিত সেই আপনি স্টেজে। যে ডিস্ক প্রোলাপস কথাটা বললেন, এটা কি? ডিস্ক হচ্ছে দুটো মেরুদণ্ডের যে আমাদের হাড়গুলো আছে, সেই দুটো হাড়ের মাঝখানে একটা কুশন টাইপের জিনিস, যাতে দুটো হাড়ের মধ্যে মানে ঘষা না লাগে। একটার উপরে একটা হাড় আছে, তো মাঝে একটা গদির মতন জিনিস থাকে, সেটাকে আমরা ডিস্ক বলি, যেটা আমাদের পুরো বডির যে আমরা কাজকর্ম করছি, পুরো বডির যে ওয়েট, সেইটা ডিস্কের ওপরে ভারের মাধ্যমে ডিস্কে আসে, সেখান থেকে পরের ভার্টিব্রায় যায়। এই ডিস্কটার চারিদিকে না নার্ভ যায় কিছু, যেগুলো আমাদের ধরুন মাথার সঙ্গে তো পায়ের যোগাযোগ আছে, গোটা শরীরের কন্ট্রোল হচ্ছে আমাদের মাথা, তার মানে সেই স্পাইনাল কর্ডের মাধ্যমে মাথার সঙ্গে যোগাযোগ থাকে ব্রেনের সঙ্গে, সেই ব্রেন থেকে স্পাইনাল কর্ড থেকে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে আমাদের নার্ভ যায়। সেই পায়ের দিকে যে নার্ভগুলো যায়, অনেক সময় সেই নার্ভগুলো এই ডিস্কে চাপা পড়ে যায়। সে যদি ডিস্কটা বাল্জ হয়ে বাইরের দিকে বেরিয়ে আসে বা একটু সাইজে বড় হয়, তাহলে তখন কি হয়, নার্ভের ওপরে চাপ পড়ে, তখন দেখা যায় যে কোমরে ব্যথাটার থেকে পায়ে ব্যথা বেশি হচ্ছে। হঠাৎ কাউকে বলতে শুনেছি এই কোমরের ডিস্ক লেগে গেছে, কোমরের অনেককে বলতে শুনেছি। হ্যাঁ, ডিস্ক লেগে গেছে এটা কথা না, ডিস্কটা অনেক সময় হার্নিয়েট করে, মানে বড় হয়ে যায়, গিয়ে নার্ভে চাপ দেয়, তখন কোমরে ব্যথার থেকে পায়ে ব্যথাটা বেশি হয়। আচ্ছা, সেটা ডিস্ক প্রোলাপসের ক্ষেত্রে হয়, সেটার জন্য চিকিৎসা আছে। এটা যদি খুব তখন বেশি মাত্রায় হয়, তখন অনেক সময় অপারেশন লাগে। এটা কি রিপিটেশন হতে পারে? সেক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন রিপিটেশন, ডিস্ক প্রোলাপসের ক্ষেত্রে রিপিটেশন হয় খুবই, সেক্ষেত্রে আপনাকে ওই লাইফস্টাইল মডিফিকেশন করতে হয়, যেগুলো বললাম, যে সামনে ঝুঁকে ওজন তুলবে না এবং সামনে গুঁড়ি হয়ে বেশি কাজ করবে না, একটা নিয়মিত এক্সারসাইজ করবে নিজেরা, এবং চলাফেরা সব কিছু যেগুলো করবে, যেগুলো মানে বারণ থাকবে, সেগুলো যেন মেনে চলা হয়। সেটা করলে রিপিটেশন হওয়ার চান্সটা কম, কিন্তু জেনারেলি ডিস্কের ডিজিজ যেগুলো, সেগুলো রেকার করে, এবং কি অপারেশন করলেও রেকার করে। ন্যাচারাল হিস্ট্রিতে যেটা দেখা গেছে, অপারেশন করার 3-4 বছর পরে রেকার করতেও পারে আর কি। মেডিকেল টার্মসে একটা কথা আমরা শুনেছি, সায়াটিকা। এই সায়াটিকাটা কি জিনিস? সায়াটিকা হচ্ছে ডিস্ক প্রোলাপস হয়ে বাল্জ হয়ে যখন সায়াটিক নার্ভের ওপরে চাপ পড়ে, তখন সেই ব্যথাটা একদম কোমর থেকে পায়ের পাতা অবধি যায়। আচ্ছা, একটা মানে শুটিং পেন হয়, পুরোটা রেডিয়েট করে কোমর থেকে পায়ের পাতা অবধি, সেটাকেই কমন টার্মে সায়াটিকা বলা হয়। এটা নাথিং বাট পেন ডিউ টু ডিস্ক প্রোলাপস। লোয়ার ব্যাক পেন কি স্পন্ডিলাইটিসের সাথে কোনো রকম ভাবে জড়িত? স্পন্ডিলাইটিস মানে হচ্ছে ডিজেনারেশন অফ ভার্টিব্রা, যেরকম আমরা বলি অস্টিওআর্থ্রাইটিস হয় জয়েন্টের ক্ষেত্রে, সেরকম যখন এই ভার্টিব্রার জয়েন্টগুলোর ক্ষেত্রে যখন আমাদের ডিজেনারেশন হয়, তখন সেটাকে আমরা স্পন্ডিলাইটিস বলি। তো যখন একটা ডিজেনারেশন হয়, তখন ওখানে অস্টিওফাইট বলে কিছু কিছু হাড় নতুন করে গজায়, তো সেইগুলো যখন নার্ভের উপরে চাপ দেয়, তখন ব্যথা হতে পারে। তার জন্য স্পন্ডিলাইটিস যদি কারোর থাকে, তাহলে তার কোমরে ব্যথা হতে পারে। আচ্ছা, একজন শিশুর তার যে কোমরে ব্যথা, এটা কি কোনো বড় সমস্যার লক্ষণ?
শিশুদের কোমরে ব্যথা অনেক সময়তেই হয় আপনার একটা গ্রোথ পেন বলে পেন হয়, যেটা গোটা শরীরেই হয় আর কি। সেকেন্ড হচ্ছে যে হাঁটা চলা, কাজকর্ম, খেলাধুলা, এই যে একটা মানে অ্যাক্টিভিটির মধ্যে তারা থাকে, সেটা একটা কারণ। থার্ড কারণ হচ্ছে স্কুল ব্যাগ, যেটা নিয়ে আমার খুবই বরাবর আপত্তি। এই বড় বড় ব্যাগ যেগুলো, সেইগুলো কেন নিয়ে, আমরাও পড়াশোনা করেছি, আমাদের এত বড় বড় ব্যাগ লাগেনি। তো যাই হোক, হয়তো এখন প্রোটোকলের মধ্যে পড়ে। তো আমার এই ব্যাগটা নিয়ে খুবই খুবই আপত্তি এই ব্যাপারটা নিয়ে। এদের কি হচ্ছে, ছোট বয়সে বড় বড় ব্যাগগুলো নেওয়ার জন্য না, এদের একটা স্ট্রাকচারাল ডিফর্মিটি তৈরি হচ্ছে সিট দ্বারাতে, যেটা পরবর্তী ক্ষেত্রে একটা লং স্ট্যান্ডিং পেনের একটা মানে ব্যবস্থা আমরাই করে দিচ্ছি এত বড় ব্যাগ দিয়ে। এবং আমি বলবো যাদেরকে মানে উপায় নেই, স্কুলে বড় ব্যাগ নিয়ে যেতে হবে, তারা দুটো ব্যাগ ক্যারি করবে দরকার হলে, একটা পিঠে নেবে, একটা হাতে নেবে। হ্যাঁ, মানে বাঁচতে তো হবে, কিছু তো করার নেই। ছেলেগুলোর ভবিষ্যতের দিকে তাকিয়ে আমার মনে হয় এটা বেটার হবে দুটো ব্যাগ নিয়ে যাওয়া, একটা হাতে নেবে, একটা পিঠে নেবে। আচ্ছা, আমরা দেখি মানে শিশুদের ক্ষেত্রে তাদের তো গঠন ছোট থেকে একরকম ভাবে তৈরি হয়। এই যে ব্যাগগুলো যে নিয়ে তারা যে ভারে ঝুঁকে পড়ছে, এইটাতে তাদের কি গঠনমূলক ভাবে? হ্যাঁ, এটা টোটালি একটা আনসাইন্টিফিক ব্যাপার। দুটো ব্যাপারই আনসাইন্টিফিক। কতগুলো বই স্কুলে লাগে না, এটাও আনসাইন্টিফিক যেরকম। আর ওই বাচ্চাটা যে অতটা উঁচু মানে অতটা ভারী ব্যাগ নিয়ে যাচ্ছে, সেটাও টোটালি ইরেশনাল এবং আনসাইন্টিফিক। স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায়, অসুবিধা হচ্ছে, আমরা পাচ্ছি, নিয়মিত পাচ্ছি। কোমরে ব্যথা, পিঠে ব্যথা, একটা কাইফোটিক চেঞ্জ এই ব্যাগের জন্য হচ্ছে, জাস্ট কোনো কারণ নেই তার ব্যাগটার জন্য। এটা বিশাল বড় ব্যাগ, তাতে কতগুলো বই থাকে কে জানে, সে সাংঘাতিক ওজন। এই স্কুলের এই যে প্রোটোকলগুলো, এগুলো থেকে তো আমরা এই মুহূর্তে বেরিয়ে আসতে পারবো না। নিয়ম আছে, এই মুহূর্তে নিজেদের সন্তানকে দিয়ে পাঠাতেই হচ্ছে। তো আমরা কি কি সতর্কতা বলতে আপনার ব্যাগের ওজনটা চেষ্টা করতে হবে যতটা কমানো যায়। আমি একটা যেরকম বললাম যে দুটো ব্যাগ দিতে হবে, একটা হাতে করে নিয়ে যাবে। চেষ্টা করি বাড়ির বাচ্চাদের হাতে টিফিন ব্যাগটা, জলের বোতলটা আলাদা করে দেয়া। ওই 1 লিটার জল। সেকেন্ড হচ্ছে প্রত্যেকদিন একটা এক্সারসাইজ করা, বিভিন্ন রকম স্ট্রেচিং এক্সারসাইজ করা হয়, যেগুলো যাতে করে। কারণ বাচ্চাদের মধ্যে এখন তো খেলাধুলার প্রবণতা খুব কম, সারাদিন মোবাইল, ট্যাব এইসব নিয়েই তারা বেশি ব্যস্ত, টিচার। তো উচিত হচ্ছে কিছু স্ট্রেচিং এক্সারসাইজ করা, একটু ছোটা, একটু খেলাধুলা করা, একটু সাইকেল চালানো, সাঁতার কাটতে পারলে খুব ভালো হয়, যাতে একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি অ্যাটলিস্ট আধ ঘন্টা সারাদিনের মধ্যে থাকে। তাইলেই তারা কিন্তু অনেক সুস্থ থাকবে। এই যে লো ব্যাক পেইন, এর কোন স্টেজে এলে সার্জারি করা হয়? খুব সাধারণভাবে বলতে গেলে লো ব্যাক পেনটা যখন এমন জায়গায় যাবে যে আমি 2 পা হাঁটতে গেলে আমাকে একবার করে বসতে হচ্ছে, 3বার আমাকে বাথরুমে যেতে গেলে 2বার বসতে হচ্ছে, সেই ক্ষেত্রে তখন সার্জারিটাকে কনসিডার করা উচিত। এখানে যে সমস্যাটা হয়, একটা এমআরআই করা হলো, কোনো কারণে দেখা গেল এটা ডিস্ক প্রোলাপস আছে, দেখার পরেই সে, আমি যেটা দেখতে অভ্যস্ত, সে চলে গেলো সাউথ ইন্ডিয়াকে দেখেই বললো যে না, এ তো ডিস্ক প্রোলাপস আছে, অপারেশন করতে হবে, নাহলে আপনার পা প্যারালাইসিস হয়ে যাবে। সে অপারেশনটা করে নিয়ে চলে এলো। এটা হওয়া উচিত না। এমন কোনো ইন্ডিকেশান নেই, এমন কোনো এমার্জেন্সি নেই যে এক্ষুনি অপারেশন করে ফেলতে হবে, একদমই না। বরঞ্চ অপারেশন করার পরে খারাপ থাকে, মানে যে পেশেন্টগুলো ফিরে আসে তাদের মধ্যে অধিকাংশকেই আবার এখানে এসে ডাক্তার দেখাতে হয়, আবার এখানে এসে বলতে হয় যে আবার ব্যথা করছে। আমি তখন জিজ্ঞেস করি যে আগে হয়েছিল অপারেশনের আগে কেমন ছিলেন, এখন কেমন আছে? মানে দুটোই সমান, আগেও যা ছিল এখনও তাই না। তাহলে করে কি লাভ হলো? বলে বুঝতে পারিনি, ডাক্তারবাবু গিয়ে করে নিয়েছি। এটা খুব কমন অকারিংস, মানে প্রতিদিন আমি চেম্বারে 1 থেকে 2 এরকম পেশেন্ট পাই যারা করে চলে এসছে। তো অপারেশন তখনই করা উচিত যখন আর কোনো উপায় নেই, আমার মেডিসিনে হলো না, আমার ব্যায়াম করে হলো না, আমার ইঞ্জেকশানে হলো না, এবং আমার কষ্ট দিনকে দিন বাড়ছে, মানে ইন্ডিকেশান আছে কিছু, সেই ইন্ডিকেশান ফুলফিল করলে তবেই কিন্তু অপারেশনটা করা উচিত। আর একটা হচ্ছে ইনফরমেশান দিয়ে আপনাদেরকে, সেটা হচ্ছে যে স্পাইনের অপারেশন কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড চালু হওয়ার পরে প্রচুর বেড়ে গেছে। কারণ যেহেতু আপনার অপারেশন করার জন্য টাকা লাগছে না, কার্ড থেকে হয়ে যাচ্ছে, তার জন্য একটা অদ্ভুতভাবে স্পাইনের অপারেশনের প্রবণতা বেড়ে গেছে। এটাও একটা ডেঞ্জারাস ব্যাপার, এটাও আমাদের মানে দেখা উচিত যে স্পাইনের অপারেশন যে করছে সত্যিই দরকার কিনা। সেক্ষেত্রে যেটা নিরাপদ সেটা হচ্ছে, না আমি যেটা বলে দিচ্ছি, সেক্ষেত্রে নিরাপদ হচ্ছে আপনার সবসময় যখনই কোনো অপারেশনের কথা এলো তখন 2-3টে জায়গাতে ওপিনিয়ন নেওয়া, এক জায়গাতে ওপিনিয়ন না নিয়ে। অনেক সময় বায়াসনেস থাকে ওপিনিয়নে, মানে বেটার হচ্ছে 2-3টে জায়গাতে ওপিনিয়ন নিয়ে আপনি 3 জনকে দেখালেন, 3 জনেই বললো না এটা অপারেশন করতে হবে, দেন গুড। তো আমার পয়সা লাগছে না, আমার কার্ড আছে স্বাস্থ্যসাথী, আমি গিয়ে অপারেশনটা করিয়ে নিলাম, এই প্রবণতাটা কিন্তু একটা বিপজ্জনক প্রবণতা। আমি অনেককে দেখেছি এবং এখনও দেখছি। আচ্ছা, এই যে কথাটা আপনি বললেন যে চট করে মানুষের একটা অপারেশন করে নেওয়ার টেন্ডেন্সি কাজ করে,
পশ্চিমবাংলা থেকে মানুষজন ডাক্তার দেখিয়ে নিয়েছেন, তারা যে সমস্যাগুলো সম্মুখীন হচ্ছেন, তারা সেখানে চিকিৎসা স্যাটিসফ্যাকশন না পেয়ে তারা দেখছে বাইরে চলে যাচ্ছে, স্পেশালি সাউথের দিকটা গিয়ে তাদের অপারেশনগুলো করিয়ে নিয়ে ফিরছে। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কি মানুষের মধ্যে এতটা ডাউট কেন আছে? তারা কেন মনে করছে না যে এখানকার ডাক্তারবাবুরা তাদেরকে যে পরামর্শ দিচ্ছে যে যা এই মুহূর্তে ওষুধে হয়ে যাবে, বা যদি প্রয়োজন হয় এই অপারেশনটা আপনাদের পরে কবে করতে হবে আমরা নিশ্চয়ই বলে দেবো, এই যে না, এটা যদিও এটা একটা অন্য প্রসঙ্গ, আজকের সঙ্গে এটার খুব একটা রিলেটেড না। দু তিনটে কারণের জন্য এটা হয়। প্রথম হচ্ছে, আমি যখন এখানে মানে ওয়েস্ট বেঙ্গলে ডাক্তার দেখানোর পর ওষুধপত্র দিল, কথাবার্তা বললো, দেখা গেল একটু ভালো আছি, তার মনের মধ্যে যতক্ষণ আপনি না একটা জিনিস দেখতে পাচ্ছেন ততক্ষণ অব্দি মনের মধ্যে একটা আশা থেকেই যায়। সে ভাবলো আমি ভেলোরে গেলে না জানি আরও কত ভালো হতো, আমি ওখানে গেলে আরও বেশি আমি উপকার পাবো, বা আরও কিছু হয় কি, এদের যে সাউথের যে হসপিটালগুলো আছে তারা করেছে কি গ্রামে গ্রামে দালাল দিয়ে রেখেছে। কিছু লোক প্রথমে যেত, নিজেরা ট্রিটমেন্ট করিয়েছে এসেছে, এখন তারা রুগী নিয়ে যায়। এটা খুব কমন একটা টেন্ডেন্সি, তারা নিয়ে যায়, ওখানে গিয়ে চিকিৎসা করায়। এরা ওদের টাউট, পুরো ওদের ওই হসপিটালগুলোর প্রত্যেক গ্রামে একজন দুজন করে খুঁজলে পাওয়া যাবে। আর একটা হচ্ছে, এই যে যাওয়ার ব্যাপারটা আমরা সবাই জানতে পারি, ও ভেলোরে গেল দেখিয়ে এলো, ও ভেলোরে গেল অপারেশন করে এলো, তার পরের খোঁজ আমরা কিন্তু কেউ আর রাখি না, যে তারপরে 1 বছর পরে সে কেমন আছে, সে আবার গেল কি না। আমি যা দেখেছি, মানে আমি তো অর্থোপেডিক সার্জন হিসেবে যেটা দেখেছি এখন অবধি, বা স্পাইন হিসেবে, যে একবার যায় সে কিন্তু আর যায় না, ওই একবারই যায়। একবার গেল কথা বললো, ভালো হলো খারাপ হলো, ওরা যদি কনভিন্স করতে পারলো, ওরা কনভিন্স করার চেষ্টা করে অপারেশন করাতেই হবে। এটা ওদের বিজনেস করার জন্য বসে আছে। তো ওরা যদি কনভিন্স করাতে পারলো, অপারেশন করতে পারলো, তাইলে একরকম হয়রানি। আর যদি না করাতে পারলো, তাহলে ঘুরে এসে আবার সেই একই রকম চিকিৎসা চললো বা কিছু। কিন্তু খুব একটা প্রবণতা আগে থেকে কমেছে, এবং যারা আমার ধারণা 1 বার 2 বার যায়, খুব কিন্তু যায় না আর, যে আবার গেল করলো, এরকম কোনো ট্রিটমেন্ট নেই যেটা সাউথ ইন্ডিয়াতে হয় আর আপনার ওয়েস্ট বেঙ্গলে হয় না। এই ব্যাক পেন রিলেটেড যে কোনো সমস্যার চিকিৎসা এখানেই সম্ভব, একদমই, ইভেন মুর্শিদাবাদে। পিঠে ব্যথার জন্য ব্যবহৃত বিভিন্ন ধরনের থেরাপি যে আছে, সেগুলো যদি কি যদি একটু অবগত করে দেন। থেরাপি বলতে আপনার মেনলি যেটা হয়, ফিজিওথেরাপি আছে। ফিজিওথেরাপির মধ্যে ইউএসটি টেন্স বলে বিভিন্ন রকম ওদের প্রোটোকল অনুযায়ী ওরা দেয়, কিছু কিছু জিনিস দেওয়া হয়, কিছু স্ট্রেচিং এক্সারসাইজ আছে যেগুলো ওরা করায়, কিন্তু পুরোটাই আপনার একটা ডক্টরের রেকমেন্ডেশনে এবং আন্ডার গাইডেন্স অফ ফিজিওথেরাপিস্ট করতে হবে। ইউটিউব দেখে ভিডিও দেখে ব্যায়াম করার মতন কিন্তু না, এতে কিন্তু অনেক সময়তেই হিতে বিপরীত হয়। একটা প্রপার ফিজিওথেরাপির লোকের যে শিখে এসছে, পড়াশোনা করেছে, তার কাছে গিয়ে পুরো থেরাপিটা করলে তার একটা আলাদা রেজাল্ট আছে। ডাক্তারবাবু, অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আজকে আমাদের স্টুডিওতে দেওয়ার জন্য, দর্শকদের অবগত করার জন্য যে যেই চিকিৎসাগুলো আমাদের এখানেই সম্ভব সেগুলো এখানেই করানোর জন্য, তো অকারণে না ছুটে যাওয়ার জন্য। আর নিজে থেকে চিকিৎসা বা কোনো রকমের মেডিসিন আপনারা প্লিজ নেবেন না। একটু যদি কোনো ব্যথা দীর্ঘস্থায়ী হয়, অবশ্যই কিন্তু ডাক্তারবাবুদের পরামর্শ নেবেন। আজকের আমাদের এই অনুষ্ঠানে এখানেই শেষ করছি। আমরা পরবর্তী অনুষ্ঠান নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।